রাত পেরিয়ে সকাল হয়ে গেল, এসএসসি ভবন ঘেরাও চলছে। গতকাল সন্ধ্যে 6টা নাগাদ, গতকাল 21শে এপ্রিল একেবারে তালিকা দেওয়ার একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল। তালিকা তো এলোই না, উল্টে একেবারে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধুন্ধুমার বেঁধে গেল। রাতটা কিন্তু একেবারে পথেই কাটালেন এসএসসি 2016 চাকরিহারারা। সরাসরি একবার আপনাদের এসএসসি ভবনের সামনে নিয়ে যাই, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, রাত কিভাবে কাটলো? বারে বারে আমরা দেখলাম পুলিশের সঙ্গে রীতিমতো গন্ডগোলে জড়িয়ে পড়লেন আন্দোলনকারীরা। কুসুমিতা, দেখো, রাত যত বেড়েছে আন্দোলনের ঝাঁজ ততই বেড়েছে। আমরা দেখেছি যে এসএসসি ভবনের সামনে রাত যত বেড়েছে দফায় দফায় এখানে উত্তেজনা ছড়িয়েছে, পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। প্রথম যে উত্তেজনাটা ছড়িয়েছে সেটা হচ্ছে বায়ো টয়লেট নিয়ে। যত রাত গড়িয়েছে, রাত 10:30 11টা নাগাদ এখানে যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা পুলিশ প্রশাসনের কাছে বায়ো টয়লেটের দাবি জানান যে এখানে অনেক মহিলারা রয়েছেন, তাদের জন্য বায়ো টয়লেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ প্রশাসনের কাছে তারা বায়ো টয়লেট চান, কিন্তু পুলিশ প্রশাসনের তরফে কোনো রকম রেসপন্স করা হয়নি। এই বায়ো টয়লেট নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা দেখতে পাই যে বচসা হয়, এখানে পরিস্থিতি উত্তেজনা ছড়ায়। তারপর যে পরিস্থিতিটা কিছুক্ষণ বাদে আবারও এখানে পরিস্থিতি উত্তেজনা ছড়িয়েছিল সেটা হচ্ছে যে একজন সিভিল ড্রেসে সাদা পোশাকে পুলিশকর্মী তিনি এসএসসি ভবন থেকে বেরিয়ে বাইরে বেরোচ্ছিলেন। ঠিক সেই সময় যারা এখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা আন্দোলন করছিলেন তারা সেই সাদা পোশাকের পুলিশকে তারা ভেবেছিলেন যে সেই সাদা পোশাকের পুলিশ এসএসসি ভবনের কোনো আধিকারিক, ফলে তার উপরে তারা চড়াও হন এবং সেই সাদা পোশাকের পুলিশের সঙ্গে আমরা দেখতে পাই যে একেবারে তার দিকে তেড়ে যান এই যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। ঠিক সেই সময় এখানে ডিসি অনিশ সরকার ছিলেন, তিনি এখানে চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদেরকে বোঝান এবং তিনি বলেন যে ইনি হচ্ছেন সাদা পোশাকের পুলিশ, ইনি তাদের পুলিশ কর্মী। তারপর সেই নিয়ে আমরা দেখতে পাই যে পুলিশ কর্মীদের সঙ্গে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একেবারে ধুন্ধুমার বাঁধে, একেবারে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ও পরিস্থিতি অগ্নিগর্ভ তৈরি হয়। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে আক্রমণ, সেই আক্রমণের সামনে পুলিশ কিছুটা হলেও পিছু হটে, এই ছবি আমরা দেখতে পাই। এবং তারপর সারা রাত ধরে আমরা দেখতে পাই যে আন্দোলনের ঝাঁজ এখানে একই রকমভাবে ছিল, স্লোগান শাউটিংয়ে মুখরিত ছিল এই এসএসসি ভবন চত্বর। এবং যে এই যে শিক্ষক শিক্ষিকারা যাদের থাকার কথা স্কুলে, যাদের ছাত্র পড়ানোর কথা, যাদের ভবিষ্যতের কারিগর তৈরি করার কথা, সেই শিক্ষক শিক্ষিকারা চাকরি হারিয়ে দিশেহারা হয়ে তারা সারা রাত এই খোলা আকাশের নিচে পথেই তারা রাত কাটালেন। একটা অংশ যেমন রাস্তার উপরে শুয়েছিলেন, অন্য অংশ তারা স্লোগান শাউটিং করছিলেন এসএসসি ভবনের 2 গেটের বাইরে। এবং আমরা দেখতে পাই যত রাত বাড়ে এখানে পানীয় জলের সংকট তৈরি হয়, রাতের যে খাবার সেই খাবারের সংকট তৈরি হয়। ঠিক সেই সময় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে এখানে পানীয় জল খাবার নিয়ে আসা হয়। 2 বিজেপি নেতা সজল ঘোষ এবং তমগ্ন ঘোষ তারাও পানীয় জল এবং খাবার নিয়ে আসেন এবং একাধিক এনজিও এখানে পানীয় জল খাবার নিয়ে আসেন এই চাকরিহারাদের জন্য। এবং তারপর দেখতে পাই যে সারা রাত ধরে একেবারে খোলা আকাশের নিচে এখানেই চাকরিহারারা রাত কাটালেন এই এসএসসি ভবনের সামনে। তারা বলছেন তারা তাদের সিদ্ধান্তে অনড়, যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনের জমি 1 ইঞ্চি ছাড়বেন না। কারণ এই ম্যাচটা তাদের কাছে ফাইনাল। রাতভর আন্দোলন চললো, রাতভর পথেই রইলেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অশিক্ষক যারা কর্মচারী তারাও। অবশ্যই পর্ষদের বাইরের ছবিও আপনাদের দেখাবো, তবে ইতিমধ্যেই ঝাঁজ যে বাড়ছে তা কিন্তু স্পষ্ট, কারণ তারা বলে দিচ্ছেন আজকে বিকেল 4টের মধ্যে তারা সিদ্ধান্ত নেবেন যে একটা ডেডলাইন তারা বেঁধে দিতে চলেছেন, যার মধ্যে এসএসসিকেই যোগ্য অযোগ্যর তালিকার সামনে আনতেই হবে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু এই আন্দোলনের পথ থেকে তারা সরে দাঁড়াচ্ছেন না। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি কিন্তু স্পষ্ট আমাদের প্রতিনিধিকে টেলিফোনিক সাক্ষাৎকারে জানালেন যে সুপ্রিম কোর্ট কিন্তু এমন কোনো অর্ডার দেয়নি যেখানে যোগ্য অযোগ্যর তালিকা দিতে হবে এসএসসিকে। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের অফিসের বাইরে এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। স্কুল সার্ভিস কমিশনের আজকে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করার কথা ছিল এবং সেটা না হওয়ার ফলে ছাত্ররা শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছেন এবং পাশাপাশি তারা বলছেন অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে এবং তারা শুনে এসছেন যে শুধুমাত্র প্রথম 3টে কাউন্সিলিং এর তালিকা প্রকাশ করা হবে, এমন কথা বলা হয়েছে। না, এসএসসি এক্ষুনি তো একটা বিবৃতি দিয়েছে। এসএসসি জানিয়েছে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সুপ্রিম কোর্টের গাইডলাইনে কোথাও যোগ্য অযোগ্য তালিকা দেওয়ার কথা বলা হয়নি। 2, এসএসসিও জানিয়েছে যে বেতন দেখুন সরকার দেয়, এসএসসি দেয় না। তো সরকারের পক্ষ থেকে আমি জানাচ্ছি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী বেতন যারা যোগ্য বঞ্চিত শিক্ষক তারা সময় মতোই পাবে। আপনার সঙ্গে বৈঠকের পর একটা সিদ্ধান্ত হয়েছিল যে একটা তালিকা প্রকাশ করা হবে। না, আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল যে পরামর্শ পাই
এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা প্রকাশ করবে। তারা সেরকম আইনি পরামর্শ পায়নি, ফলে সেটা প্রকাশ করেনি। আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এখন এইটার উত্তর সুপ্রিম কোর্টই, মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবেন। এই তালিকা কি প্রকাশ হবে, মানে এই যে যোগ্যদের তালিকা স্কুল সার্ভিস কমিশন করবে? সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে হবে। সুপ্রিম আমাদের এখন অব্দি আইনি পরামর্শ অনুযায়ী এসএসসি যেটা জানিয়েছে, তারা এই ধরনের কোনো মতামত ইতিবাচক পায়নি। সুপ্রিম কোর্টের অর্ডারেও কোথাও লেখা নেই যে যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে। কোথাও আছে কি? নেই। হ্যাঁ, তো এর সলিউশন হচ্ছে রিভিউ পিটিশন গিয়ে আপাতত যারা যোগ্য তারা সবাই মাইনে পাচ্ছেন, তাহলে রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করা। যারা ওখানে আজকে গোটা রাত ধরে আছেন, জেগে আছেন, রাস্তায় শুয়ে আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের উদ্দেশ্যে, যদি ওখানে অযোগ্যরা থাকেন আমার তাদের উদ্দেশ্যে কিছু বলার নেই। আর যারা যোগ্যরা যদি ওখানে থাকেন বলবো যে বাড়ি চলে যান। আমি আলোচনায় আসবো। আমি প্রথমে আইনজীবী শীর্ষেন্দু সিনহা দিয়ে শুরু করবো। শীর্ষেন্দু, তো একেবারে যে কথাটা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে সুপ্রিম কোর্টের অর্ডারে কোথাও বলা নেই যে যোগ্য অযোগ্যর তালিকা এসএসসি কে দিতে হবে, কিন্তু যদি কতগুলো ইনস্ট্যান্স আমরা ধরি, খুব উল্লেখযোগ্যভাবে আজকের দিনটার কথা মেনশন করতেই হয়। আজকে হচ্ছে 22শে এপ্রিল 2025। আজ যখন আমরা একটা এমন দিনে কথা বলছি যেদিন রাতভর যোগ্য চাকরিহারা যারা রয়েছেন বেশিরভাগটাই তারা পথে রাত কাটালেন। ঠিক গত বছর আজকের দিনে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ কিন্তু এই 2016 এসএসসি প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন। এক বছর পুরো হলো, এসএসসির ভূমিকা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি, কিন্তু এখানে পরপর কয়েকটা শুনানির কথা বলা খুব জরুরি। 7ই মে 2024 সুপ্রিম কোর্টের অবজারভেশন, যোগ্য অযোগ্য আলাদা করা যদি সম্ভব হয় তাহলে পুরো প্যানেল বাতিল করা অন্যায্য হবে। এসএসসি কি বলছে? 19,000 চাকরি প্রার্থী বৈধ, যার তালিকা নাকি আছে। 7,000 অবৈধ নিয়োগ হয়েছে, এসএসসি সেটা স্বীকার করে নিয়েছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। অযোগ্যদের হয়ে এসএসসি সওয়াল করবেন না। 15ই জানুয়ারি এই বছরে গ্রুপ ডি এবং 9-10 আইনজীবী মুকুল রোহাতগি তিনি বলছেন যারা নির্দোষ, হাইকোর্টের রায় তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাননীয় বিচারপতি সঞ্জীব খান্না প্রধান বিচারপতি তিনি বলছেন আমরা এটা বলে আসছি যদি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হয় তাহলে সেটাই করা উচিত, যদি আলাদা করা না যায় তাহলে পুরোটাই আমাদেরকে উড়িয়ে দিতে হবে। তাহলে এখানে বারবার কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোথায় বলেনি যে যোগ্য অযোগ্যর তালিকা দিতে হবে এসএসসি কে? 25,752 কয়েকটা সংখ্যা নয়, দুর্নীতির একটা নাম। যে শিক্ষকদের চক ডাস্টার নিয়ে শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা ছিল তাদের রাস্তায় নামিয়ে দিয়েছেন রাজ্য সরকার। দায় এসএসসির, কারণ যে দুর্নীতির পাকে ডোবানো শুধু নয়, সেই দুর্নীতির গন্ধ আড়াল করার জন্য সেখানে সুগন্ধি দিয়াতে ছড়ানোর চেষ্টা করছেন এই রাজ্য সরকার। একটা জিনিস ভাবতে হবে, যে কটা বললেন আমি তার রিপিট করছি না। আজকে হাইকোর্টের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রথম সিঙ্গেল বেঞ্চ, তারপরে যে ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা সময় চেয়েছেন যোগ্য অযোগ্যদের তালিকা। যোগ্য অযোগ্যের তালিকা আপনারা 5টা এফিডেভিট দিয়েছেন এসএসসি, 5টা এফিডেভিট দিয়ে বলেছেন কখনো 2000, কখনো 4000, কখনো 6000। তাহলে কোনটা ঠিক? আজকে যোগ্য অযোগ্যদের তালিকা দিচ্ছেন কেন? কিসের জন্য? কি ভিত্তিতে দিচ্ছেন? মিরর ইমেজ না দেয়া পর্যন্ত 22 লক্ষের সেখানে আপনি কি করে দেবেন যে এ যোগ্য আর অযোগ্য? আপনি 3টে কাউন্সিল বলে দিলেন যে বৈধ, আর পরের 5টা কাউন্সিল বলে দিলেন অবৈধ। কি করে বললেন? আপনিই তো বৈধ নিয়েছিলেন, আপনিই তো 3-এর পরে 4, 4-এর পরের 5 থেকে 8 অবধি কাউন্সিল কে নিয়েছিল? এসএসসি নিয়েছিল। তাহলে আপনি অবৈধ তাহলে নিয়েছিলেন, এবং মেয়াদ উত্তীর্ণ নয়। 1 বছরের পরে দেবাংশু বসাক এবং সব্বর রশিদির আজকে অর্ডার ছিল যে আর 1 বছর এক্সটেন্ড হয়েছিল, আপনি সেইখানে নিয়েছিলেন লোকসভার জন্য। আর সেই জায়গাতে সুপ্রিম কোর্টে পর্যন্ত 8টা কাউন্সিল বলেছিলেন বৈধ। কিসের জন্য বলেছিলেন? কি ভিত্তিতে আপনি তালিকা দেবেন? আপনি নিজে যদি বলেন যে এই যে 4 জন হচ্ছে যোগ্য
আর 5 জন হচ্ছে অযোগ্য। আপনি মিরর ইমেজ খাতা, যে খাতা আমরা পরীক্ষা দিই, একদম। সেই খাতা যখন প্রকাশ করতে পারবেন না, সেটা নষ্ট করে দিয়েছেন, সেই জায়গা থেকে আপনি কি করে যোগ্য অযোগ্য একেবারে। তালিকা দিতে গতকালও চাইছেন? কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অবজারভেশন, সেখানে জানতে চাওয়া হয়েছে যে মিরর ইমেজ আপলোড করতে বলা হয়েছে ওয়েবসাইটে, সেটা নিয়ে কি পদক্ষেপ এসএসসি করেছে। অবশ্যই এই প্রসঙ্গে আপনাদের দেখাবো প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম যার অবজারভেশনে এই দুর্নীতি এসেছিল, তিনি কি মন্তব্য করেছেন। দত্তবাবুর বক্তব্য আমি শুনেছি। এ সম্বন্ধে আমার বক্তব্য হচ্ছে যে এইটা সেফ, এখানে যে শিক্ষক শিক্ষিকারা জড়ো হয়েছেন তাদের চোখে ধুলো দিয়ে, ভাঁওতা দিয়ে ব্যাপারটাকে আজকের মতো কোন রকমে থামিয়ে চলে যাওয়া বা কেটে পড়া। তার কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের ডিমান্ডের, সুপ্রিম কোর্টের অর্ডারের সঙ্গে এই দাবির যে ডিমান্ড, এই যে দাবি যে যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করতে হবে, এর সঙ্গে এটার কোনো বিরোধ নেই বা এটার সঙ্গে এটার কোনো সম্পর্কও নেই। এটা একটা ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার দাবি। মানুষ যে কোনো সময় তুলতে পারে স্বচ্ছতার কারণে। আপনাদের অনেকদিন আগেই, স্কুল সার্ভিস কমিশনের অনেকদিন আগেই যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করা উচিত ছিল। সেটা তারা করেনি বলে এখন শিক্ষকরা এগিয়ে এসছেন যে এখন আপনারা করুন। এর সঙ্গে সুপ্রিম কোর্টের অর্ডারের সম্পর্ক কি? সুপ্রিম কোর্ট কি কোনো জায়গায় বলেছে যে তোমরা যোগ্য অযোগ্যের লিস্ট বার করতে পারবে না? যদি সে কথা বলতো এবং তা সত্ত্বেও যদি এরা ডিমান্ড করতো, তাহলে সেই ডিমান্ডটা ইলিগাল হতো এবং পাবলিশ করলে তখন কন্টেম্প্টের সম্ভাবনা ছিল। এখন হচ্ছে এটা ইন অ্যাডিশন টু দ্য সুপ্রিম কোর্টস অর্ডার। আমি তো শুনেছি আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার মেনে অলরেডি একটা এজেন্সিকে কাজটা দিয়েছেন যাতে নতুন করে পরীক্ষা করা যায়। তা আপনারা তো সুপ্রিম কোর্টের অর্ডার মেনে চলছেন, চলুন। রিভিউ করবেন বলছেন, করুন। কিন্তু এই যে ডিমান্ড অফ ট্রান্সপারেন্সি, এইটা কেন করবেন না? সুপ্রিম কোর্টের নাম করে, আইনজীবীদের পরামর্শের নাম করে এটা কাটিয়ে চলে যাচ্ছেন। এটা কাটিয়ে চলে যাবেন না। আমি আপনাদের মাধ্যমে ওখানে জড়ো হওয়া শিক্ষক শিক্ষিকাদের কাছে আবেদন করবো, আপনারা রাস্তা ছাড়বেন না। আপনারা স্কুল সার্ভিস কমিশনের সামনে যেরকম ভাবে অবস্থান করছেন সেইভাবেই করুন। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কিন্তু এই ভাঁওতাবাজিটা বুঝে নিন। সুতরাং দত্তবাবু যা বলেছেন বা স্কুল সার্ভিস কমিশন যে বিবৃতি দিয়েছে, সেটা সম্পূর্ণ তো চোখে ধুলো দেওয়ার জন্য একটা ভাঁওতাবাজি করা হয়েছে। আমি মণিশঙ্কর বাবুর কাছে এই জায়গায় আসবো। মণিশঙ্কর বাবু, ব্রাত্য বসু যেদিন বৈঠক করলেন চাকরিহারাদের সঙ্গে, সেদিন এই 21 তারিখ এসএসসি তালিকাটা প্রকাশ করবে এই আশা তো তিনি দিয়েছিলেন, তাহলে কিসের ভিত্তিতে দিয়েছিলেন? আজকে নাকি এসএসসি মনে করছে যে আইনজ্ঞদের পরামর্শ অনুযায়ী তারা এই তালিকা প্রকাশ করবে না? না, দেখুন, আন্দোলন করার অধিকার তো সবারই আছে, আন্দোলন করতেই পারে, কিন্তু সেই আন্দোলনটা বলতে হবে। দেখুন, ব্রাত্য বসু বলল বঞ্চিত যারা যোগ্য চাকরি প্রার্থী যারা আছেন, তার মানে যোগ্য অযোগ্য এইটা আছে, দুর্নীতি হয়েছে, এসএসসির গাফিলতি আছে, বেনিয়ম হয়েছে, এটা এস্টাবলিশ, এটা নিয়ে কোনো ইয়ে নেই। যারা চাকরি হারারা যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করতে পারে, তার অধিকারটাও তাদের আছে। এখন অভিজিৎ গাঙ্গুলি যে কথাটা বলল, একজন জজ হয়ে, মানে ওয়ান্স ইন এ জাস্টিস ফর এভার, ফলে এখনও তাকে জজ হিসাবেই ধরি। এইরকম করে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে পলিটিশিয়ান যারা হয় না, আমি বলছি ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল পার্টি, চাকরি হারাদের জন্য পশ্চিমবঙ্গের, ভারতবর্ষের প্রত্যেকটি লোক কিন্তু তাদের সঙ্গে আছে, আমরাও তাদের সঙ্গে আছি। কিন্তু সঙ্গে আছে মানে তারা যেন চাকরিটা ফিরে পায়, যারা যোগ্য, সেটার জন্য সঙ্গে আছে। চাকরি যেটা চলে গেছে, আমি বলছি এই যে তারপরে যারা এখানে যোগ্য না অযোগ্য আছে, আপনিও বললেন যারা যোগ্য প্রার্থী যারা আন্দোলন করছেন ওখানে আছে, আপনিও জানেন না এখানে কতজন যোগ্য আছে কতজন অযোগ্য আছে, কারা আন্দোলনটা করছেন। পলিটিক্যাল পার্টিগুলো সবসময় পলিটিক্যাল মাইলেজ নেওয়ারই চেষ্টা করে। আমি বলছি এই আন্দোলনটাকে হোক কলরবের জায়গায় নিয়ে গিয়ে আসল আন্দোলনটা যেন চলে না যায়। আর অভিজিৎ গাঙ্গুলি যেটা বললেন, যদি ক্ষমতা থাকে বাপের বেটা হন, আপনি তো
হাইকোর্টে অনেক জজ সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, আপনি এদের হয়ে কোর্টে দাঁড়িয়ে সওয়ালটা করছেন না কেন? আপনি উস্কে দিয়ে বলছেন আন্দোলন চালিয়ে যান, কেন হাজার করবে? হাজার ছেলে মেয়ে বেশ। কেন বায়োটেলের করবে? সম্মান কিসের নয়। জন্য? যাকে কারণ আজকে আপনি উস্কানি মাইকে বলে বলছেন, গেলেন, আপনি আজকে দেখতে যাকে পেলেন, আপনি politician। আরে ভাই এসব রিপিট করো না এখানে। এই যাকে যে কথাগুলো যাকে আপনি উস্কানি বললেন, বলছেন মণিশঙ্কর বাবু, এই কথাগুলো সেই 5 বছর মানুষগুলোর ধরে ছবি সবাই করেন জানে। আপনাকে দেখাই। আজকের দিনের একেবারে observation শিক্ষিত অনুযায়ী মানুষজন হবে। পথে Supreme বসে Court রয়েছেন, কি order রাত আছে, কাটিয়েছেন সেটা বলতে হবে। রাজপথে, যেখানে 31শে ডিসেম্বরের পরে তারা কি খাবেন আজ পর্যন্ত রাজ্য সরকার এসএসসি সেটা নিশ্চিত করতে কি পেরেছে? প্রশ্নের উত্তর তো এসএসসি কে দিতে হবে, শিক্ষা দপ্তরকে দিতে হবে, মধ্যশিক্ষা পর্ষদকে দিতে হবে। মণিশঙ্কর বাবু, আজকে আর রাজনীতিকরণের প্রশ্ন, বিভেদ তৈরি করার চেষ্টা করছে সরকার, স্পষ্ট অভিযোগ করছেন চাকরিহারারা। কি বলছেন আজ সকালে? জিরাম করণ যাই সরাসরি এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরে থেকে। জিরাম, একদমই এসএসসি ভবনের সামনে রয়েছি আমরা। তুমুল উত্তেজনা রয়েছে এই মুহূর্তে, তার কারণ রাত জেগেও চাকরিহারা যেই যে শিক্ষক, তাদের যে ক্ষোভ, তাদের যে হতাশা, সেটা ক্রমশ বাড়ছে। তারা বুঝতে পারছেন না পরবর্তীতে কি করা হবে এবং এই কারণে তারা ক্রমশ উত্তেজিত হচ্ছে। দেখতে পাচ্ছ সারা রাত জাগলেও তাদের মধ্যে এই ক্ষোভ কোনোভাবেই কমেনি এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের এখন এই মুহূর্তে পরিকল্পনা? আমরা এখানে অবস্থান বিক্ষোভে আছি। আমরা এসএসসি অফিস ঘিরে রাখবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। আমরা না ওনাদেরকে যেতে দেব, না আমরা এখান থেকে অবস্থান তুলব। আমরা আমাদের জীবন সত্যি মৃত্যু মুখে চলে এসেছে। আমরা চাই আমাদের চাকরি সুরাহা করা হোক, আমাদেরকে সসম্মানে সবেতনে আবার আমাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। রায়ের 1 বছর, এই যে চাকরি যাওয়ার যে বিষয়টা হয়েছিল, আপনারা যে চাকরি হারা হয়েছিলেন তার 1 বছর আজকে, এবং গতকাল অবধি যেটা বলা হয়েছিল, আপনারা কি আশা করছেন কোনো কিছু ঘোষণা হবে? দেখুন, আমরা চাই ওনারা বলুন যে আলটিমেটলি কি করতে চাইছেন। আমরা লিস্ট চাই, সার্টিফাইড লিস্ট। যারা অযোগ্য তাদের ইমিডিয়েট টার্মিনেট করতে হবে, আর যাদেরকে এই যোগ্য মধ্যে থেকেও অযোগ্যের লিস্টে ঠেলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, এটা বন্ধ করতে হবে। আর ইমিডিয়েট যে ওএমআরগুলো আছে সেগুলো হাইকোর্টের রায় পাবলিশ করার কথা ছিল, আবার এই বুধবার দিন বলেছে তার মধ্যে জবাবদিহি করতে হবে কেন পাবলিশ করেনি, ওগুলো পাবলিশ করে দিন। আর আমাদেরকে যেভাবে খুশি রিভিউয়ের মাধ্যমে, কিউরেটিভের মাধ্যমে কীভাবে করবেন সেটা আমাদের সসম্মানের সবেতনে আমাদের চাকরিতে পুনর্বহাল করুন। অর্থাৎ বুঝতেই পারছো অনর তাদের অবস্থান এবং তারা স্বচ্ছতা, স্পষ্টতা চাইছেন। তাদের কিভাবে পুনর্নিয়োগ করা বা তাদের যে নিয়োগ, চাকরিটা কিভাবে বাঁচানো যায়, অর্থাৎ যোগ্যদের নিয়ে তারা স্পষ্ট বক্তব্য শুনতে চাইছেন। চারদিকে দেখছো প্রবল উত্তেজনা ক্রমশ বাড়ছে এবং এই এসএসসি ভবনের আশপাশে রাত বা কাটলেও একদম রাত পেরিয়ে এখন অবধি দেখতে পাচ্ছ ফের সেই উত্তেজনা এবং যারা চাকরিহারা তারা চাকরির দাবিতে সেই শিক্ষকরা কিন্তু এখন আরও ক্ষোভে ফেটে পড়ছে। একেবারে যে যোগ্যদের পাশে দাঁড়াবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, আজ পর্যন্ত সেই যোগ্য অযোগ্যের তালিকাটাই প্রকাশ্যে এলো না, বরং একটা নির্দিষ্ট সময়ের পর এসএসসির পক্ষ থেকে নাকি জানা যাচ্ছে যারা বৈঠক করতে গিয়েছিলেন তারা বলছেন কাউন্সিলিং নিয়েও নাকি এখন দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে এসএসসি। 1 থেকে 3 বৈধ, 4 থেকে 8 কাউন্সিলিং, সেটা নাকি অবৈধ। কে এর উত্তর দেবে, কে এর দায় নেবে বলুন তো? গতকাল 21 তারিখ সন্ধ্যে 6টার সময় এসএসসি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ্যে আনবে, তাদের ওয়েবসাইটে আনবে, এমনটাই ছিল কথা। দুপুর থেকে শুরু হয়েছিল মিছিল। একদিকে শিক্ষক অশিক্ষক কর্মচারী, অন্যদিকে শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু বেরিয়ে পড়েছিলেন পথে। বিভিন্ন মিছিল করে তারা পর্ষদের বাইরে, এসএসসির বাইরে অপেক্ষা করেছিলেন। 6টা বেজে গেল, কিন্তু তারপরও একেবারে তালিকা তো সামনে এলোই না, বরং এসএসসির পক্ষ থেকে, চেয়ারম্যানের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশিত হলো, যেখানে বলা হলো এসএসসি স্পষ্ট করে দিতে চায় 2016 সালের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে এসএসসি। যে শিক্ষকরা স্কুলে পড়াচ্ছেন প্রচলিত নিয়ম মেনে তাদের বেতন দেওয়া হবে বলে দপ্তর জানিয়েছে।